রায়পুর নামে এক গ্রামে রতন নামের এক গরিব দিনমজুর বাস করত। তার পরিবার বলতে ছিল তার স্ত্রী, একটি ছোট্ট মেয়ে, তার অসুস্থ বাবা এবং বৃদ্ধ মা। রতন প্রত্যেক দিন অন্যের অধীনে কিছু না কিছু দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। বৌমা, রতন কি কাজে চলে গেছে? তোমার শ্বশুরের শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে, ওষুধগুলো প্রায় শেষ হয়ে গেছে। রতনকে যদি দয়া করে বলতে তোমার শ্বশুরের ওষুধগুলি এনে দিতে, তাহলে খুবই ভালো হতো। মা, বাবার ওষুধের কথা ওনার সম্পূর্ণ মনে আছে, আপনি একদম চিন্তা করবেন না। উনি আসলে ওষুধ নিয়েই আসবে। আর আজকাল আপনার শরীরটাও তো ভালো যাচ্ছে না মা, তাই উনি বলেছেন আজকে কাজ থেকে আসলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। পূজা গতকাল বায়না করছিল ওকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। আমি কড়াভাবে বলে দিয়েছি এখন জামা কাপড় কিনা লাগবে না, আগে আপনাদের চিকিৎসা করব, তারপর সব কিছু। তুমি আমাদের কথা কত ভাবো বৌমা, তোমার মতো বৌমা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। প্রার্থনা করি তোমরা সারা জীবন সুখে থেকো, শান্তিতে থেকো। সংসারে তুমি যা রোজগার করো তাতে তো বাবার ওষুধের পেছনেই চলে যায়। বাড়তি যদি কিছু রোজগার করতে তাহলে মাকে ডাক্তারটাও দেখানো যেত। আর আমাদের খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম, একবেলা খেলে দুবেলা খেতে পারি না। আমি তো সমস্ত শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি গিন্নি। আমি আর কি করব বলো? আমিও তো একটা মানুষ। আমি আর কি করতে পারি? অল্প মজুরিতে সারা দিন রাত 24 ঘন্টা কাজ করে তবুও সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আর এই বছর গ্রামে ফসল না হওয়ার কারণে কেউ কাজও দিতে চায় না আমাকে। আমি তো সম্পূর্ণ চেষ্টা করেই যাচ্ছি তোমাদের সকলের চাহিদা যেন পূরণ করতে পারি, কিন্তু কোনোভাবেই তো কিছু করতে পারি না। আরে তুমি তো বেশি চিন্তা করছো আমাদের জন্য। তুমি যতটুকু পারবে ততটুকুই কাজ করবে। এরপর থেকে রতন আরো বেশি বেশি করে কাজ করতে শুরু করে। রতন তার পরিবারকে নিয়ে একটি ভাঙাচোরা ছোট্ট পরিবারে বসবাস করত। টাকার অভাবে সেই বাড়িটাও তারা সারাতে পারছিল না। বাড়ির ভিতরটা প্রায় অনেকটাই তো ভেঙে গেছে। এই বাড়িতে কি আর থাকা যায় বলো? বাড়িটা যদি একটু সারাতে পারতে তাহলে তো খুবই ভালো হতো। বাড়িটা নিয়ে কি আমারও কম চিন্তা হয় গিন্নি? টাকা তো একসাথে জমাই করতে পারছি না। যা দুটো টাকা রোজগার করি সেটা তো আমাদের খাবার দাবারের পেছনেই চলে যায়। তবুও আমি প্রাণপণে চেষ্টা করছি গিন্নি, বর্ষা আসার আগেই যেন বাড়িটা মেরামত করতে পারি। জানি না ওপরওয়ালা আমাদেরকে কোন দিনে একটু সুখ দেবে। এভাবে কষ্ট করে আর কত থাকা যায় বলো? সংসারটাতে সারাটা জীবন টানাপোড়েন লেগেই থাকে। টাকার জন্য আজ পর্যন্ত মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে পারলাম না। এত কেন চিন্তা করছো গিন্নি? দেখো, একদিন সুখ আমাদের নিশ্চয়ই ওপরওয়ালা দেবেন। আমি তো কখনোই কারোর কোনো ক্ষতি করিনি, তাই ওপরওয়ালাও আমাকে কখনো ঠকাবেন না। তিনি নিশ্চয়ই এর পুরস্কার দেবেন। বৃষ্টির কথা বলতে না বলতেই বৃষ্টি হওয়া শুরু করে দিল। এইবার ঘরটা সারাতেই হবে যে কোনো মূল্যে, না হলে আমাদের সবাইকে খুব কষ্ট করে থাকতে হবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে রতন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করেও সে কোনো কাজ পাচ্ছিল না। সাহেব, আপনার কাছে কি কোনো কাজ হবে? একটা কাজের খুবই প্রয়োজন আমার। আমাদের কাজের জন্য যা লোকজনের প্রয়োজন ছিল সব লোকজনেরই জোগাড় হয়ে গেছে। এখন আপাতত আমার কাছে আর কোনো কাজ নেই, তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো। সব জায়গায় কাজের জন্য খুঁজেছি সাহেব, কোথাও কোনো কাজ দেয়নি। আপনাকে শেষ ভরসা মনে করে এলাম, এখন দেখা যায় আপনারও কাছেও কাজের লোকের দরকার নেই। সাহেব, আমাকে কোনো না কোনো ভাবে কোনো একটা কাজ দিন, না হলে আমার পরিবার না খেয়ে থাকবে। আসলে তোমাদের মতো দিনমজুরদের একটাই সমস্যা, ভালো কথা শুনতে পাও না, তাই না? বললাম না কাজ নেই, এখন আমার কাজ আছে, এখান থেকে যাও। কোথাও কাজ খুঁজে না পেয়ে রতন মনের দুঃখে কষ্টে একটি জঙ্গলের ভেতর চলে গিয়ে বসে রইল। আমি যদি কাজ না করি তাহলে সংসারটা চালাবো কিভাবে? ঘরে স্ত্রী, বাচ্চা, বুড়ো মা বাবা, তারাও তো আবার অসুস্থ। তাদের সবার চাহিদা পূরণ করব কিভাবে? হায় ভগবান, এখন আমি কি করব? রতন এত কিছু ভাবতে ভাবতে সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা কালো রঙের পাখি এসে রতনকে ডাকতে শুরু করে।
কে গো তুমি? তুমি এভাবে পড়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? ওঠো, ওঠো বলছি। পাখির ডাকে রতন হাউমাউ খেয়ে উঠে পড়ে এবং বলতে লাগে, আমি এক হতভাগা দিনমজুর, সারাদিন ঘুরে একটা কাজও খুঁজে পাইনি, তাই মনের দুঃখে কষ্টে জঙ্গলে এসে বসে আছি। বাড়িতে আমার ছোট্ট একটা বাচ্চা, বৃদ্ধ অসুস্থ মা বাবা রয়েছে। তাদের চাহিদা পূরণ করব কিভাবে সে ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। আরে তুমি এত চিন্তা করছো কেন? যারা সৎ পরিশ্রমী তাদের সাথে সবসময় উপরওয়ালা থাকেন। তুমি এখানেই বসো, আমি এখনই আসছি। এখান থেকে কোথাও যেও না কিন্তু। তারপর রতনকে বসিয়ে সে অজানা নামক পাখিটি কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পর সে পাখিটি একটি মোহরের থলি নিয়ে এসে রতনের সামনে দাঁড়ায়। তারপর পাখিটি মোহরবর্তী থলিটি রতনকে দিয়ে দেয়। হঠাৎ আচমকা সে পাখিটি একটি সুন্দর পরীতে পরিণত হয়। এইটা দেখে রতন খুবই হতবাক হয়ে যায়। কে তুমি? তুমি হঠাৎ পাখি থেকে এরকম কিভাবে হয়ে গেলে? আমাকে তুমি ভয় পেও না। আমি এই জঙ্গলের একজন পরী ছিলাম। অনেকদিন আগে খেলতে খেলতে এক সাধুর ধ্যান ভঙ্গ করে ফেলেছিলাম। তারপর সে সাধু রাগে ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি এখন থেকে একটা কালো রঙের পাখি হয়ে উড়ে বেড়াবো। সাধু অভিশাপ দেওয়ার সাথে সাথেই আমি একটা কালো রঙের পাখিতে পরিণত হই। তারপর আমি সাধুকে অনেক আকুতি মিনতি করতে থাকি যেন আমাকে মুক্তি দেয়, কিন্তু সাধু তা শুনেননি। তারপর তার মনে আমার প্রতি দয়া হয়। তিনি বলেন যে যদি কোনো সৎ পরিশ্রমী ব্যক্তিকে তুই সাহায্য করতে পারিস সেদিনই তোর মুক্তি হবে। সেদিনের পর থেকে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরতে শুরু করি একজন সৎ পরিশ্রমী মানুষ পাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই দুনিয়ায় প্রায় সব মানুষই অসৎ। সৎ লোক তো এখন খুঁজে পাওয়াই যায় না। কিন্তু তোমার জীবন অলৌকিকভাবে আমি দেখেছি। তুমি অনেক সৎ এবং পরিশ্রমী একজন মানুষ, তাই তোমাকে আমি সাহায্য করলাম। তুমি জানো না তুমি আমার কতটা উপকার করলে। এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাবো, আমার ঘরটা বানাবো। আমার মা বাবা অসুস্থতায় কতদিন ধরে ভুগছে, কিন্তু টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না। শোনো রতন, তোমার এই ভালো ধ্যান ধারণা এবং সুন্দর চরিত্র সারা জীবন বজায় রেখো। এভাবে সৎ থাকলে তুমি কখনোই ঠকবে না। আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুমি এখন বাড়িতে চলে যাও, কেমন? ঘরটা সারাও, তোমার মা বাবার চিকিৎসা করো। এরপর রতন তার ভাঙা বাড়িটা ভেঙে একটি ভালো নতুন বাড়ি তৈরি করে শহরে গিয়ে রতন তার বাবা মাকে চিকিৎসাও করায়। এখন রতনের বাবা মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এরপর থেকে রতন এবং তার পরিবার হাসিখুশি জীবনযাপন করতে থাকে।